এখন তো ছেলেরা বাইরে যাইতেই ভয় পাচ্ছে, যেটা আমাদেরকে ড্যারেন্সে আমি বলে গেল, এটা তাহলে বড় লজ্জা তো আমাদের জন্য কিছু হইতে পারে না। লেভেল 3 করা অনেক কোচই বাংলাদেশে আছে, তারা ডাইরেক্টলি কেউ এইভাবে ন্যাশনাল টিমের সুযোগ পায়নি, বাট হিজ লাকি যে ও সুযোগটা পেয়েছে। বাঙালি ছেলেরা বাংলাদেশ টিমে কোচিংয়ে ঢুকবে সেটাই আমরা চাই। বাঙালি একজনকে নিলে সালাউদ্দিন ইস্তেফা দিবে কেন সেটাও তো একটা কথা না। সুজন ভাই, আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়েছে, এর পাশাপাশি আমরা জানি যে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই তিনিও আসলে বিসিবির যে পদ অর্থাৎ কোচের পদ, সেই কোচের পদ থেকে পদত্যাগ করছেন। এই দুটো বিষয় অর্থাৎ আশরাফুলের কোচ হওয়া এবং সালাউদ্দিন ভাইয়ের পদত্যাগ, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আশরাফুলের ইনক্লুশন ডেফিনেটলি, আশরাফুল হয়তোবা ক্রিকেটার হিসেবে দারুণ ট্যালেন্টেড ক্রিকেটার ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। লেভেল 3 করছে, এই কথাটাও আমি আশরাফুল একটা ইন্ডিভিজুয়াল লেভেল 3 করছে 3 বছর আগে, আমরা 19 বছর আগে করছি আসলে। তো লেভেল 3 করা অনেক কোচই বাংলাদেশে আছে, তারা ডাইরেক্টলি কেউ এইভাবে ন্যাশনাল টিমের সুযোগ পায়নি, বাট হিজ লাকি যে ও সুযোগটা পেয়েছে। সেটার জন্য হ্যাটস অফ, যে ডেফিনেটলি আশা করি আশরাফুল ভালো কাজ করবে, ওর মধ্যে প্রতিভা আছে, কাজ করার অ্যাবিলিটি আছে, তো আশা করবি। কিন্তু সালাউদ্দিন কেন ইস্তফা দিল এই রিজনটা আমার একদমই জানা নাই। যদি আমি কালকে শুনলাম যে আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, তাহলে সালাউদ্দিনও মনে হয় ব্যাটিং কোচই ছিল হয়তো বা, দেখেন এক পজিশনে দুজন হয়ে যেত, অথবা সালাউদ্দিন এই জিনিসটাকে হয়তো ভালোভাবে নেয়নি বলে হয়তো ইস্তফা দিয়েছে, আমি জানি না রিজনটা। সিনিয়র সহকারী কোচ ছিলেন, হ্যাঁ সিনিয়র, আমি জানি না কেন ইস্তফা দিলেন। একজনকে বাঙালি একজনকে নিলে সালাউদ্দিন ইস্তফা দিবে কেন সেটাও তো একটা কথা না। সবাই মিলে আমরা কাজ করতে, প্রবলেমটা কি? আশরাফুলের কাজ করতে, সালাউদ্দিনের কাজ করবো, বাট ডেফিনেটলি সালাউদ্দিন হ্যাভ সামথিং, যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন মানুষ, এক্সপিরিয়েন্স একটা কোচ, নিশ্চয়ই কোনো রিজনস আছে ইস্তফা দেওয়ার, পর্যন্ত এই জন্য দিয়েছে। বাট আমি মনে করি যে মানে বাঙালি ছেলেরা বাংলাদেশ টিমে কোচিংয়ে ঢুকবে সেটাই আমরা চাই। আশরাফুলকে গুড উইশেস, যাতে ও ভালো কিছু করে। বাট আমার মনে হয় যে এরকম লেভেল 3 করা কোচ অনেকেই আছে, তাদেরকেও চিন্তা করা উচিত বিসিবির, যে আশরাফুলের নেম অ্যান্ড ফেমের প্রতি চলে গেলাম আমরা, বাট আরও যারা কোচিং ইজ নট অ্যাবাউট নেম অ্যান্ড ফেম, কোচিং ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স না। অবশ্যই তার ওর যে নলেজ কম তা না, ইজ ভেরি ক্রিকেটার হিসেবে ইজ ভেরি এক্সপিরিয়েন্স। কোচিং হিসেবে হয়তো বা মাত্র কোচিং শুরু করেছে আশরাফুল, বাট আই উইশ হিম অল দ্য বেস্ট। মানে এটা রকেট সায়েন্স না যে ও পারবে না, আই থিঙ্ক ও পারবে, ভালো কিছু করবে, সেটাও হবে। আমরা দেখলাম যে এশিয়া কাপের ঠিক আগের সিরিজে জুলিয়ান উডকে বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ করা হয়েছিল, যদিও সেটা খণ্ডকালীন। কোনো একটা টুর্নামেন্টের আগে এ ধরনের আসলে কোচদেরকে নিয়ে আসে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? দ্যাট ওয়াজ নট দ্য রাইট টাইম, যে একটা টুর্নামেন্টের আগে ছেলেদের আমার মনে হয় ব্যাট সুইংই চেঞ্জ হয়ে গেছিলো ছেলেদের। মানে আমার কিছু কিছু ডিসমিসাল আমার কাছে মনে হয়েছে, যে বলটা সোজা মারার কথা সেই বলটা আমরা অ্যাক্রস দ্য লাইন হিট করে আউট হয়েছি। তো আমার মনে হয় যে ওই রাইট, আমি বলবো না যে উনি আসাতেই আমাদের খারাপ হয়েছে, বাট আমার মনে হয় টাইম ওয়াজ নট রাইট ওই সময় দরকার। আর আমাদের ছেলেদের 6 মারানো দরকার হয় না আগে, আসলে উইকেটে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের যদি উনি আসার আগে পর্যন্ত আমাদের মনে হয় T20 6 মারার রেকর্ড ভালো ছিল, ওইটা পরে আরও বেশি খারাপ হয়ে গেছে, বিকজ আমাদের স্বভাবজাত ব্যাটিং থেকে আমরা চেঞ্জ করে, এবং এটার এফেক্টটা কিন্তু এখনও রয়ে গেছে আমি মনে করি। বাট আমি একজন লোককে খালি ব্লেম করবো না, এটা প্লেয়ারদেরও দায়িত্ব নিতে হবে সত্যি কথা বলতে গেলে। বাট আই বিলিভ যে এখান থেকে ডেফিনেটলি বেটার হচ্ছে আস্তে আস্তে। হয়তোবা আমরা ওয়ানডে সিরিজটা ভালো করেছি, T20টাতে আমরা খুব একটা ভালো করতে পারি, এবং ভালো না করার পিছনে আমার মনে হয় কারণ যে আমাদের ব্যাটিংয়ে কোনো প্রবলেম ছিল। আমাদের মনে হয়, যেটা আমার কাছে মনে হচ্ছে, আমাদের প্ল্যানিং ওয়াজ টোটালি রং। আমরা 160 চেস করতে গিয়ে এত এগ্রেসিভ আর কোনো দরকার ছিল না, যেটা করে আমরা যখন দেখেন তারপর তানজিম সাকিব, নাসুম টাসুম যখন ব্যাটিং করলো, মনে হচ্ছিল ম্যাচটা কত ক্লোজ না, টপরের একটা পার্টনারশিপ হলেই কিন্তু ম্যাচ ওয়াজ ইজি। সুতরাং এই যে ছোটো ছোটো ভুলগুলো আমরা করে ফেলছি, এটাই হলো প্রবলেম। আমাদের ব্যাটসম্যানদের T20 খেললেও একটু 120 বলে 165 করতে হবে, প্রতি বলে 6 মারার দরকার নেই আসলে। তো আমার মনে হয় যে একটু প্ল্যানিং করে খেললে আমরা মনে হয় T20 সিরিজটা হয়তো 3-0 উল্টা আমরা জিততে পারতাম হয়তো, বা যদি আমাদের প্ল্যানিংটা একটু বেটার থাকতো। বাট নেভারদারলেস আমরা গেটিং ইমপ্রুভিং, ভালো করছে, এত হতাশ হওয়ার আমাদের কিছুই নেই। যেটা আমি সবসময় বলি একটা কথা, এটা আমাদের টিম, আমাদেরকে ব্যাক করতে হবে। আমরা যদি বারবার এদেরকে ঢিল মারি তাহলে এটা ভালো কিছুই হবে না, বরং আমরা এদেরকে ব্যাক করি, তারা সাহস দিই, তারা যাতে ভালো করে সেই বিশ্বাস আমাদের সবার আছে। কারণ আমরা যারা ক্রিকেটের সাথে আছি বা ক্রিকেট আমরা লাভ করি, ভালোবাসি, বা সারা দেশের মানুষেরই সেটা থাকা উচিত। আমি খালি এটাই বলতে চাই যে বিশ্বাস রাখেন। খালি খারাপ হচ্ছে এটা আমরাও জানি, যে খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না সেটা আমরাও বুঝি, ক্রিকেট বোর্ডও বুঝে ডেফিনেটলি। বাট আই বিলিভ আমাদেরকে একটু ফেইথ রাখা উচিত ছেলেদের প্রতি। তাই যারা ইয়াং একটা টিম, নতুন অনেকগুলো ছেলে খেলছে, ডেফিনেটলি আপনি তো হঠাৎ করে একটা অনেক বড় মিডল অর্ডার ব্যাটিং নিয়ে সবাই কথা বলছে, তো মিডল অর্ডারে বাংলাদেশে ব্যাটিং করতো মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। তা আপনি 3টা বড় নাম মাঝখানেই নেই, টপ অর্ডারের কথা বলে তামিম ইকবাল নাই, তো 4টে এরকম সিরিয়াস প্লেয়ার নাই। তো এখানে একটু টাফ হবে, একটা সময় লাগবে, তো একটা গ্যাপ পূরণ হতে টাইম লাগে। অনেকে বলে যে পাইপলাইনে প্লেয়ার নাই,
ভাই মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, তামিম, মাশরাফি এদেরও কিন্তু বাংলাদেশ টিমের ঢুকার থেকে পরেই পারফর্ম করা আরম্ভ করে। আপনি ইনিশিয়ালি 3-4 বছর দেখেন, এরাও কিন্তু অ্যাভারেজে 14, 15, 16, 20-এর মধ্যে ছিল, বাট ডেফিনেটলি ওরা খেলতে খেলতে আস্তে আস্তে দেয়ার দ্য বাংলাদেশ ক্রিকেটের আইকন হয়ে গেছে, ঠিক না? তো এইখানেও হবে ইনশাল্লাহ, কিন্তু একটু সময় দিতে হবে আমার মনে হয়। তারপর আর ছেলেদের যদি আমরা সময় না দিই, যেমন জাকের আলীর ব্যাপারেই যেমনভাবে কথা হলো, বা মানে টু মি জাকের ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, পারফর্ম করে নাই সেটা অন্য জিনিস, বাট গ্যালারি থেকে আমরা যেভাবে করি এইভাবে একটা ছেলে কোনোদিন কি পারফর্ম করতে পারবে? যেটা আমাদেরকে ড্যারেন স্যামি বলে গেল, এটা তাহলে বড় লজ্জা, তো আমাদের জন্য কিছু হইতে পারে না। না, একজন বিদেশি প্লেয়ার বা কোচ তিনি এখন উনি আমাদের দেশকে এভাবে বললে গেল, আমাদের জন্য সবার জন্য। এখন তো ছেলেরা বাইরে যাইতেই ভয় পাচ্ছে, যে একটা বউকে নিয়ে বা মাকে নিয়ে বা ফ্যামিলির সাথে একটু ঘুরতে যাবে, কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবে, মলে যাবে, একটা বাজে কথা বলে দেবে না, এটা তো এম্বারেসিং একটা ব্যাপার না? তা আমার মনে হয় যে এগুলা বন্ধ করা উচিত, আসলে ইটস ভেরি হাই টাইম, এটা খুবই বন্ধ করা উচিত। ওরাও মানুষ, ওরাও ভুল করে, আপনি আপনার কাজে ভুল করি না, আমরাও সবাই ভুল করি জীবনে, না? ভালোও করি, ভুলও করি, ওরাও হয়তো বা ভুল করে, কোনো একদিন ভুল হয়, ভালো হয় না, ঠিক হয় না, চেষ্টা কিন্তু ওরা সবাই করে। কেউ যদি আপনি বলেন যে কষ্ট করে না, সেটা সম্পূর্ণ ওদের ট্রেনিংয়ে যান, কষ্ট দেখেন ওরা কেমন কষ্ট করে, কোনো সময় সাকসেস হয়, কোনো সময় হয় না। তাই বলে আমরা এতটা অবহেলা করব বা এরকম বাজে কথা বলবো, মানে সেটা আসলে মেনে নেওয়ার মতন। তাই আমি বলছি, দেখেন আমরা অনেক সময় ভুলতে করি, একজনের আমাদের একটা ছোঁয়াচে লোক, আমি গালি দিলে আমার পাশের লোকটাও গালি দিয়ে দেয়। তা আমার বলে যে আমি যদি গালি দিই, আমাকে পাশের লোকটা যে থামায়, যে ভাই ইউ আর নট ডু দ্য রাইট থিং, ঠিক না? একটা আমি খেলা দেখতে আসছি, আমি এনজয় করবো, একটা আমার এক্সপেকটেশন যে হয়তো পারফর্ম না হতে পারে, আমার হতাশা আসবে, ঠিক সবই আসবে, কিন্তু আমি একজন সাপোর্টার হিসাবে আগেই ওইভাবে ফ্রেম অফ মাইন্ড নিয়ে যাবো যে বাংলাদেশ টিমকে আমরা সাপোর্ট করতে চাচ্ছি, আমরা বাংলাদেশ শেষ পর্যন্ত আমরা সাপোর্ট করবো, জিতলে জিতবে, না জিতলে কিছু করার নেই, বাট প্রত্যেকটা ছেলেই চেষ্টা করে ম্যাচ জেতার জন্য, পুরো টিমই চেষ্টা করে ম্যাচ জেতার জন্য। তাই আমি দর্শকদেরকে বললো, ভাই মানে এনজয় দ্য গেম, সাপোর্ট ইউর টিম, ঠিক না? হারা জিতা থাকবেই, তবে আমরা যদি ভালো করতে হয় সবার সাপোর্টটা লাগবে। ইটস নট অনলি আমরা বড় বড় কোচ আনবো এরকম না, দেশের মানুষেরও একটা বড়, বিকজ আমাদের সোশ্যাল মিডিয়া এখন খুব বড় এফেক্ট করে প্লেয়ারদের, সত্যি কথা বলতে। তাই আপনি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা খুবই ওপেন গালি দেন, যাতা কথা বলেন, আমার মনে হয় এটা রাইট আপনাদের কারণে, আপনারা তাদেরকে সাপোর্ট করেন, অবশ্যই আপনারা হেলদি ক্রিটিসাইজ করবেন, সেটা যাতে হেলদি হয়, বাট ইটস নট যে কারোর পার্সোনাল জিনিস নিয়ে, জাকির কেন চুইংগাম চিবে, দ্যাটস নট আপ টু ইয়োর প্রবলেম, লেট হিম, ওই যে চুইংগাম চিবাতে মন চায় চুইংগাম চিবাক গিয়া, দ্যাটস এটা প্রবলেম না। বাট হ্যাঁ, জাকির ভালো খেলছে, এটা হেলদি ক্রিটিসাইজ করা যেতে পারে, কিন্তু পার্সোনাল এটা না করাটাই ভালো আমার মনে হয়। সুতরাং আমি ওইটাই বলবো যে আমরা সাপোর্ট করি প্লেয়ারদের, আমার বিশ্বাস যে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে এখান থেকে ইনশাল্লাহ। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমরা আশা করি সেখানে বাংলাদেশ টিম ভালো খেলবে, তারা মন খুলে খেলবে, যাতে কোনো ভয় ভীতি নিয়ে না খেলে। এন্ড অফ দ্য ডে আমরা এখনও T20 চ্যাম্পিয়ন টিম হই নাই, সুতরাং আমাদের এই এক্সপেকটেশন করাটাও ভুল যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো। সুতরাং আমাদের এক্সপেকটেশন থেকে বের হয়ে ছেলেদেরকে আমরা খেলতে, আমরা জিতি হারি যেটাই হোক, উইল টেক ইট, উই অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট। সুজন ভাই, বাংলাদেশ জাতীয় দলের এখন যে পারফরমেন্স, আমরা ওয়ানডের কথা বলছি, আপনি কি বিশ্বাস করেন কিনা যে 2027 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি ওয়ানডেতে কোয়ালিফাই করতে পারবে? তো এরকম আমরা তো ধরেন ওয়েস্ট ইন্ডিজকে এরকম উইকেট বানা হারতে পারবো, ইন্ডিয়াকে তো আমরা এসব উইকেট বানা হারাতে পারবো না, কালো মাটির এরকম কালো উইকেট বানা পাকিস্তানকে আমরা পারবো, ওদের স্পিনার অনেক ভালো আছে, সুতরাং আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবে ডেফিনেটলি। আমি বলছি, আমার সাথে সবচেয়ে কথা হচ্ছে যে দেখেন মানে আমরা মানে সবাই একটা, যখন আমি ক্রিকেট বোর্ডে ছিলাম, আমাদের একটা বোর্ড ছিল, তখন অনেক সময় বলতো বাংলাদেশ এরকম উইকেট বানায় কেন, গামিনী এরকম উইকেট বানায় কেন, ঠিক না? তো গামিনী কেন সব উইকেট বানিয়েছে, কেন বাংলাদেশ সিরিজ জিতছে, এটা এখন মনে খুব ক্লিয়ার সবার কাছে, ঠিক না? তো আপনারা এখন সেম কাজটাই করতেছে, তো আমার এই সেম কাজটা বন্ধ, আমরা তো ভুল করছি, এভরিবডি সেড উই ডান মিস্টেক্স, ঠিক আছে না? তো আমার কথা যে আমরা মিস্টেক করি, তো আপনারা বা সেম পথে পা দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনারাই বা আমাদের পথেই পা, আপনারা তাহলে এরকম ফ্ল্যাট উইকেট বানান, বাংলাদেশ ওখান থেকেই শিখুক, ডেভেলপ করুক, দেখেন জিততে পারি কিনা আমরা ফ্ল্যাট উইকেটে, আপনি বানায় দেন 50-50 স্পোর্টিং উইকেট দেন, সেটা আমরা কতটুকু পারি, সেটা আপনারা দিতে পারবেন না, বিকজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য সেম, যে আমি ওয়ার্ল্ড কাপের 2007 মিস করি। তো সুতরাং যে চেয়ারে বসে সেই তখন বুঝে যে হাউ টাফ ইট ইজ টু টেক আ মেক ডিসিশন, ঠিক না? যদি আমি একটা সিরিজ হারে যাই, তো আমি 2027 ওয়ার্ল্ড কাপে আমার কোয়ালিফাই করে আসতে হবে, সেটা হয়তো বা টেস্ট প্লেইং নেশন হিসেবে বাংলাদেশের জন্য একটা বড় লজ্জার ব্যাপার হচ্ছে, এই জন্য চিন্তা করি। বাট আমি এটা লজ্জার কিছু না, আমাদের যদি সামনের দিকে যেতে হয়, যদি আমরা ICC টুর্নামেন্ট যখন খেলতে যাবো, তখন কিন্তু আমরা এরকম উইকেটে খেলবো, আমরাও জানি, এটা সবাই জানতাম, আমরা জানতাম। সুতরাং আমাদের এই জন্য আমাদের ডেভেলপমেন্ট হয় না। ইনফ্যাক্ট আমাদের ফাস্ট বোলার আপনি যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা ওদের, মানে এটা আমাদের জন্য কতটা লজ্জা ছিল, ওয়েস্ট ইন্ডিজ এটা ফাস্ট বোলার খেলে নাই, এর থেকে বড় লজ্জার কী হয়? এত হ্যাঁ, মানে ফাস্ট বোলার টিমেই ছিল না, এক খেলাতে বলে টিমেই ছিল না, রাইট? আর যে একজন পরের খেলা খেললো সে তো মেকশিফট ফাস্ট বোলার অভাব নয়। আমরা কয় ওভার ফাস্ট বোলিং করেছি, 7 ওভার ফাস্ট বোলিং আমরা করেছি। অর্থাৎ আপনি যখন ICC উইকেটে যাবেন, যখন ফ্ল্যাট উইকেট হবে, তখন আপনি ফাস্ট বোলার থেকে পারফরমেন্স হবে, কীভাবে করবে ওরা? বাট দে আর নট ইউজ টু বোলিং ওইসব ফ্ল্যাট উইকেটে। সুতরাং এগুলো সব কিছু চিন্তা করে আমাদেরকে ডেভেলপমেন্টে চিন্তা করতে হবে। আমি আশা করি যে বুলবুল ভাই এগুলো নিয়ে অনেক চিন্তা করবেন, যদি অনেক টপ লেভেলে ICCর মতো জায়গায় কাজ করেছেন, জানেন। সুতরাং আমার মনে হয় যে খেলা হারা জিতা
আমরা বিশ্বকাপ খেলতে পারবো কি পারবো না এসব চিন্তা না করে বাংলাদেশের ব্যাটারম্যান চিন্তা করাটাই আমার মনে হয় ভালো। উনি যেহেতু একজন খেলোয়াড়, বাংলাদেশের টেস্ট টিমের ক্যাপ্টেন, ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান, তা উনি তো আর মানে অন্যান্য কথা চিন্তা করবেন না, উনি চিন্তা করবেন ডেভেলপমেন্ট বাংলাদেশের, যেটা মানে আমি যদি মানে মানে আমরা যেমন বলি যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোলের কথাগুলো চিন্তা করি, বুলভাই মনে হয় শর্ট টার্ম চিন্তা বাদ দিয়ে এমন মিড টার্ম অ্যান্ড লং টার্মের কথা চিন্তা করা উচিত, তাহলে হয়তো বাংলাদেশ ঠিক মতো এগিয়ে যাবে আসলে।